স্বজন হারানোর বেদনায় ভারী নীলফামারীর জল ঢাকার বাতাস। নিহত শ্রমিকদের লাশ বুঝে পেল পরিবার। এখানে সর্দার আছে, সর্দার চুপ করে নিয়ে গেছে টাকা দিয়া। এই ছেলেটা এবার জেসি পরীক্ষা দিয়েছে, পরিবার গরিব বিধায় তো গেছে। একসাথে এত লাশ, আমরা এইরকম শোক আসলে মেনে নিতে পারতেছি না। জেলা প্রশাসনের পক্ষ থেকে যত ধরনের সুযোগ সুবিধা থাকবে এর আওতায় আমরা পর্যায়ক্রমে তাদেরকে নিয়ে আসবো। বেশিরভাগ ইট ভাটায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন শ্রমিকরা। আর কোনো ব্রিক ফিল্ডে যাতে রাস্তার কাছে এরকম ঘর যাতে না দেওয়া হয়। স্বাস্থ্যহানি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, গাছপালার ক্ষতি হচ্ছে। কৃষিকে তো আমাদের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শপথ নেয়া বা সংসদে যাওয়ার প্রশ্নই আসে না, প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাক প্রত্যাখ্যান করে মির্জা ফখরুল। রোহিঙ্গাদের ফেরাতে পশ্চিমা ও মুসলিম দেশগুলোকে কার্যকরী ভূমিকা রাখতে হবে বলছেন বিশ্লেষকরা। মিয়ানমার যে আগ্রহী নয় সে বিষয়টি স্পষ্ট বললেন পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সদস্যদের সংগঠিত করে হামলার পরিকল্পনা করছিল জেএমবি। হোলি আর্টিজান হামলা মামলার শেষ আসামি গ্রেফতারের পর র্যাবের ব্রিফিং। রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খলা কমাতে কাজে আসছে না কোনো উদ্যোগ। অবৈধ পার্কিং আর ফুটপাত দখল চলছেই। জনসচেতনতার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। কাস্টমস দিবসে র্যালি সহ নানা আয়োজন। 48 বছরও যুগোপযোগী হয়নি আইন, ডিজিটাল সংযোগ স্থাপনের তাগিদ বিশেষজ্ঞদের। কুমিল্লার 14 গ্রামে ইট ভাটায় ট্রাক চাপায় নিহত 13 শ্রমিকের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে একই এলাকার 13 তরুণের এমন মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনায় নীলফামারী জেলা প্রশাসন ও শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নীলফামারী প্রতিনিধি শাকির হোসেন বাদলকে সঙ্গে নিয়ে রতন সরকার রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। কিশোর ছেলেদের কফিনবন্দি মরদেহগুলো যখন এসে পৌঁছলো তখন কান্নার রোল। সেখানে সবাই সবার আত্মীয় নয়, তবু শোক সকলের, যে শোকের পরিমাপ করা যায় না কিছুতেই। অব্যক্ত শোক, করুণ অভিব্যক্তি ফোটায় কষ্টের। কুমিল্লা থেকে লাশবাহী গাড়িটি শনিবার সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার কর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে পৌঁছায়। জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো হস্তান্তর করেন। ছোট ছেলে, আমি ফাটাই নাই বাবা, চুপ করে গেছে, চুপ করি। এখানে সর্দার আছে, সর্দার চুপ করে নিয়ে গেছে টাকা দিয়া। ওরা তো সবাই জীবিকার জীবন ইয়ার জন্য গেছে। এই ছেলেটা এবার জেসি পরীক্ষা দিয়েছে, পরিবার গরিব বিধায় তো গেছে। একজন ভাই মারা গেল, একজন ভাগিনা মারা গেল, একজন শালাতো ভাতিজা মারা গেছে। একসাথে এত লাশ, আমরা এইরকম শোক আসলে মেনে নিতে পারতেছি না। নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে 20,000 টাকা শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়। এছাড়া নিহতদের 1 লাখ ও আহতদের পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। সরকারিভাবে সৎকারের জন্য লাশ দাফন কাফনের জন্য প্রাথমিকভাবে যে সরকারের যে আর্থিক সাহায্য ছিল 20,000 টাকা করে, সেটা আমরা দিয়েছি। সরকারের সামনে যে সব মানবিক সহায়তা থাকবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যত ধরনের সুযোগ সুবিধা থাকবে তারা আমাদের সরকারের যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক আছে এর আওতায় আমরা পর্যায়ক্রমে তাদেরকে নিয়ে আসবো। গতকাল কুমিল্লার 14 গ্রামে ঘোলপাড়া এলাকায় ইটভাটায় কয়লা নামানোর সময় ট্রাক উল্টে শ্রমিকদের মেসে পড়লে ঘুমন্ত অবস্থায় থাকা 13 শ্রমিক নিহত হন, আহত হন 2 জন। এ ঘটনায় শনিবার সকালে নিহত রঞ্জিত চন্দ্র রায়ের ভাই সঞ্জিত চন্দ্র রায় বাদী হয়ে কুমিল্লার 14 গ্রাম থানায় মামলা দায়ের করেন। কবরস্থান কিংবা শ্মশান, যার যার ধর্মীয় রীতি অনুযায়ী ফিরে যাবে সবাই, ফিরে যাবে পরিবারের সদস্যরাও। কিন্তু এতগুলো কিশোর, এতগুলো তরুণ তাদের জীবন দিয়ে মজুরি এবং শ্রেণী বৈষম্যের যে ইতিহাস রেখে গেল তার সমাধান হবে কি? এই প্রশ্ন নিয়েই
অপেক্ষায় থাকলো বাংলাদেশ। রতন সরকার, সময় সংবাদ, জলঢাকা, নীলফামারী। এদিকে কুমিল্লার বেশিরভাগ ইট ভাটায় স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা, থাকছেন ঝুপড়ি ঘরে, সারাক্ষণই ভুগছেন নিরাপত্তাহীনতায়। এদিকে ইটভাটাগুলোর বিরুদ্ধে নানাভাবে দূষণের অভিযোগ উঠলেও পরিবেশ ছাড়পত্র পাওয়ার দাবি করছে তারা। পরিবেশ আন্দোলন কর্মীরা বলছেন, কাগজে কলমে ছাড়পত্র থাকলেও বাস্তবে পরিবেশ বিপর্যয়ের সব উপকরণ দিয়ে চলছে ইটভাটাগুলো। আতিয়ার সজল ও বাহার রায়হানের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছেন ইটভাটার শ্রমিকরা। ইটভাটার পাশের ঝুপড়ি ঘরে থাকা শ্রমিকেরা পাচ্ছেন না জীবন ধারণের ন্যূনতম সুযোগ সুবিধা। কুমিল্লার অধিকাংশ ইটভাটাগুলোর চিত্র এমনই। শুক্রবার 14 গ্রামের 16পাশা এলাকায় ট্রাক উল্টে কাজী অ্যান্ড কোম্পানি ইটভাটার ঘুমন্ত শ্রমিকদের উপর পড়লে 13 জন নিহত হন। এ দুর্ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে ইটভাটার শ্রমিকদের মধ্যে। আর কোনো ব্রিক ফিল্ডে যাতে রাস্তার কাছে এরকম ঘর যাতে না দেওয়া হয়, আমরা আতঙ্কিত খুব। একটা আমাদের মতন ওরও তো একটা শ্রমিক। এদিকে ইটভাটার ধোঁয়ায় মরে যাচ্ছে সবুজ গাছগাছালি, হুমকির মুখে পরিবেশ, ধ্বংস হচ্ছে ফসলি জমি, বাড়ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি। স্বাস্থ্যহানি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, গাছপালার ক্ষতি হচ্ছে, শ্বাসকষ্ট হয়, তারপরে চলাফেরা তো অবশ্যই কষ্ট হয়, এমনকি আমাদেরকে জানে কৃষিকে তো আমাদের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়। ইটভাটা মালিক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, বেশিরভাগ ইটভাটাতেই আধুনিক পদ্ধতিতে ইট তৈরি হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের সমস্ত নিয়ম কানুন মেনেই শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করতেছে। ধোঁয়া যেটা, সেটা তো আমরা সরকার অনুমোদিত জিগজাগ ভাটা বা অন্য প্রযুক্তির আধুনিক ভাটাগুলোকে আমরা ছাড়পত্র দিয়ে থাকি। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বললেন, নিয়মনীতি মানা ও শ্রমিকদের সুযোগ সুবিধার বিষয়টি নিশ্চিতে ইটভাটাগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মালিকরা যাতে শ্রমিকদের যথাযথ আবাসন এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে আমাদের ভ্রাম্যমাণ আদালত তৎপর থাকবে। তবে পরিবেশ আন্দোলন কর্মীর অভিযোগ, কাগজে কলমে ছাড়পত্র থাকা এবং আধুনিক বলা হলেও বাস্তবে এর কোনো মিল নেই। তারা যে কথাগুলি বলেন এটি একটি অফিসিয়াল কথার মতো, কিন্তু প্রকৃত অর্থে আমরা দেখি আমাদের সড়ক মহাসড়কের পাশে এমনকি ফসলি জমির নষ্ট করেও সেখানে ব্রিকফিল্ড তৈরি হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় আঞ্চলিক সড়ক ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে 333টি ইটভাটা রয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাক প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনে জয় পরাজয়ের ব্যাখ্যার প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করে তিনি বলেন, এর মাধ্যমে সরকার প্রধানের অপরাধ বোধের বিষয়টি ফুটে উঠেছে। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। নির্বাচনে বিজয়ের পরে এই ধরনের কথা ইস্যু কেউ আনে না যে প্রতিপক্ষ কেন পারল না বা আলোতে বলতে চান, কিন্তু উনি বিএনপির ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন যেটা তার চিন্তা ভাবনা থেকে। তার বক্তব্য শুনে আমার প্রথমে যেটা মনে হয়েছে যে তিনি একটা গিল্টি কনসিয়েন্স থেকে একটা বক্তব্যটা রেখেছেন। কেন জানি না মনে হয়েছে যে তার কোথাও একটা আপনার মনে হচ্ছে জিনিসটা ঠিক হয়নি, তো একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। জাতীয় ঐক্যের ব্যাপারে উনি যে ডাক দিয়েছেন সেটা কথার কথা এগুলো উনি সবসময় বলেন, আর আমরা তো ফলাফলই প্রত্যাখ্যান করেছি। সেখানে আপনার নতুন করে শপথ নেওয়া আবার পার্লামেন্টে যাওয়া এই বিষয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। সব দলের অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যারা মার্কিন প্রেসিডেন্টের বার্তা নিয়ে গুজব ছড়াচ্ছেন তারা বরাবরই নেতিবাচক মনের অধিকারী। বিতর্ক খুঁজে তারা বিতর্ক দেখে, যারা এটা বলছেন তাদের মনটা বোধহয় একটু চুরের মনে কি রাখে, তারা বোধহয় সব করে থাকেন। এই নির্বাচন কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। একটা দেশে সুন্দর ইলেকশন হয়েছে, সেই জন্য সেই দেশের প্রেসিডেন্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠিটা পাঠিয়েছেন, বলেছেন যে আপনার এক নাগাড়ে তৃতীয়বার জয়যুক্ত হওয়ার জন্য দেশের যে লক্ষ কোটি জনতা আপনাকে ভোট দিয়েছে তাদের আমি সাদর অভিনন্দন জানাই। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের অনাগ্রহের বিষয়টি স্পষ্ট বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
আর এর সংকট সমাধানে পশ্চিমা বিশ্ব ও মুসলিম বিশ্বকে কার্যকরী ভূমিকা পালনের আহ্বান আন্তর্জাতিক বিশ্লেষকদের। দেশের এই সংকটে সত্যিকারের বন্ধু চেনার আসল সময় বলেও মন্তব্য তাদের। 11 লাখ রোহিঙ্গার দায়িত্ব এখন বাংলাদেশের কাঁধে। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার যে আগ্রহী নয় সে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রীও। মায়ানমারে যে কন্ডিশিং এনভায়রনমেন্ট হওয়া উচিত সেইটা এখনো তৈরি হয়নি। এই প্রেক্ষিতে আমরা নতুন করে চিন্তা ভাবনা করব। তবে আমরা সবসময় আশাবাদী, বিশ্বাস করি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা যেগুলো ওয়াদা করেছে সেগুলো করবে। রোহিঙ্গাদের ফেরাতে চীন ও রাশিয়া উপযুক্ত সহযোগিতা না করায় পশ্চিমা বিশ্ব ও মুসলিম দেশগুলোর দ্বারস্থ হবার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের ভূমিকা শক্তিশালী হলে এক্ষেত্রে অগ্রগতি সম্ভব বলে মনে করছেন তারা। ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারাই একটা শক্ত অবস্থান নিয়ে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে পারে। আর দুর্ভাগ্যজনকভাবে যে কাজটি হচ্ছে না, যেটি অত্যন্ত জরুরি ছিল, যদি আজকে টার্কি বা সৌদি আরব যদি মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্ব দেয় বা পাকিস্তান, তাহলে আর আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন বা রাশিয়া এদেরকে দায়ী করে কি করব? সংকটের সময় সত্যিকারের বন্ধু চেনা যায় মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতিতে ভূমিকা বিবেচনা করেই কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। আমরা যাদেরকে বন্ধু ভেবেছিলাম তারা কিন্তু বন্ধু, কিন্তু এই বিষয়ে তারা আমাদের সহমত পোষণ করছেন না। কাজে তাদেরকে সহমতে আনবার জন্য আমাদের এখানে আরেকটু কৌশলী হতে হবে, আরেকটু উদ্যোগী হতে হবে, আরেকটু জোরালো আমাদের হতে হবে। কাজের কূটনৈতিকভাবেই রাজনৈতিকভাবেই এটা সমাধান করতে হবে এবং সেই ক্ষেত্রে এই যে টুল বা যেটা কূটনীতির যে ব্যবস্থাটা, সেটাকেই আমার সর্বোত্তম কাজে লাগাতে হবে। গত বছর আন্তর্জাতিক চাপে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে চুক্তি করলেও রোহিঙ্গাদের আস্থা অর্জনে ব্যর্থতা সহ নানা কারণে তাদের ফেরানোর উদ্যোগ ভেস্তে যায়। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সদস্যদের পুনরায় সংগঠিত করে হামলার পরিকল্পনা করছিল জেএমবি, আর তার সমন্বয়ক হিসেবে কাজ করছিল হোলি আর্টিজান মামলার চার্জশিটভুক্ত আসামি রিপন ও খালিদ। চাঁপাইনবাবগঞ্জের নাচল থেকে শরীফুল ইসলাম খালিদকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এমন দাবি র্যাবের। খালিদ হোলি আর্টিজান ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রেজাউল করিম হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় 2016 সালের 1 জুলাই ঘটে যাওয়া নৃশংসতম জঙ্গি হামলার পরিকল্পনা, হামলাকারী বাছাই ও প্রশিক্ষণ এবং অর্থ সংগ্রহের অন্যতম হোতা শরীফুল ইসলাম খালেদ, এমনটাই দাবি র্যাবের। এই ঘটনার চার্জশিটভুক্ত পলাতক 2 আসামির মধ্যে মামুনুর রশিদ রিপনকে গেল সপ্তাহে গ্রেফতার করেছিল র্যাব। শুক্রবার গ্রেফতার হলো খালিদ। এ নিয়ে চার্জশিটে নাম থাকা 8 আসামির সবাই আইনের আওতায় এলো। র্যাব বলছে এই দুজন জেএমবির বিভিন্ন পর্যায়ের সদস্যদের একত্রিত করার কাজ করছিল। এদেরকে গ্রেপ্তার করার জন্য এদেরকে মুভমেন্ট গোয়েন্দা যে নজরদারি আছে প্রায় 1 বছরের বেশি সময় লেগেছে। রিপন এসেছে 2018 প্রথম দিকে, আর শরীফুল ইসলাম সেই কার্যক্রম আবার শুরু করে 2017 শেষের দিকে। ওই তথ্যগুলি আমাদের কাছে আছে যে তাদের মেন্টর হিসেবে কারা আছে। সবগুলি তো কোড নেমে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ওই সময় পর্যন্ত বোঝা যায় না, বাট আমাদের কাছে তথ্য আছে যে কিছুটা তারা আবার একত্রিত হচ্ছে। 2016 সালের 23 এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যার মূল হোতাও ছিল সে। এই মামলায় এরই মধ্যে মৃত্যুদণ্ড হয়েছে তার। অধ্যাপক রেজাউল করিম এবং খালিদের বাড়ি রাজশাহীর বাগমারায়, এবং খালিদ ছিল অধ্যাপক করিমের সরাসরি ছাত্র। ব্যক্তিগত কোনো ক্ষোভ বিক্ষেপ এখানে আসলে আসে নাই। সে বলেছে যে আমিরের নির্দেশে সে এই প্ল্যানটা করা হয়েছিল এবং সেই প্ল্যানের বাস্তবায়ন রায়ে যাদের নাম আসছে সম্পূর্ণ তারা একসঙ্গে একত্রিত হয়ে এবং সে নিজেই অন্যান্য সবার সাথে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে। জেএমবির আমির নিহত সারোয়ার জাহান এবং শীর্ষ জঙ্গি নেতা তামিম চৌধুরীর যোগাযোগ স্থাপনে শরীফুল ইসলাম বিশেষ ভূমিকা রেখেছিল বলেও জানায় র্যাব। যে পরিকল্পনা ছিল। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মহানগরীর ট্রাফিক উন্নয়নে ট্রাফিক শৃঙ্খলা পক্ষের শেষ দিকে এসেও পুরোপুরি শৃঙ্খলা ফেরেনি সড়কে। আজও দেখা যায় সড়কের যেখানে সেখানে যাত্রী ওঠানামা করতে। জেব্রা ক্রসিং বা ওভারব্রিজ ব্যবহার না করে চলতি সড়কেই রাস্তা পারাপার হতে দেখা যায় অনেককেই। এছাড়াও সিগন্যাল অমান্য করে চলছে গাড়ি। তবে পুলিশের দাবি শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। তবে সাধারণ মানুষ সচেতন না হলে পরিবর্তন সম্ভব নয় বলেও জানায় পুলিশ। নাগরিকদের মধ্যে অনেকে বলছেন ট্রাফিক সিস্টেম পুনরায় ঢেলে সাজাতে, অন্যথায় ভেস্তে যেতে পারে শৃঙ্খলা ফেরানোর সব কর্মসূচি। সিগন্যাল বাতি জ্বললেও তো ট্রাফিক
ব্লু জ্বললো অথচ চলতে থাকে। তো এই ব্যবস্থাগুলিতে আসলে একটু পরিবর্তন দরকার। না আমাদের নিশ্চিত না, সিট আছে তো, সিট খালি আছে না, তাড়াতাড়ি যেতে হবে, তার কারণে আমি এই দিক দিয়ে আসছি। একটা নাগরিক হিসেবে আমাদের মেনে চলা উচিত, আসলে আমরাই মেনে চলে উঠতে পারি না। চেষ্টা করতেছি শৃঙ্খলা ফেরানোর জন্য। আমি তো আশা করি অনেকটা ফিরছি, কিন্তু ফুট ওভার ব্রিজ বা রাস্তা দিয়ে পার হওয়া, এটা ওই যে ফুট ওভার ব্রিজ না করা, এটা আমরা পুরোটা এখনো সফল হতে পারি না। রাজধানী ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খলা কমাতে নেওয়া কোনো উদ্যোগই সফল হচ্ছে না। বন্ধ করা যাচ্ছে না পথচারীদের এলোমেলো চলাচল, অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলও। বিশেষজ্ঞরা বলছেন নির্ধারিত স্থানের বাইরে যাত্রী ওঠানামা, যাত্রী তুলতে প্রতিযোগিতা ও রাস্তা ফাঁকা পেলেই যানবাহনগুলোর বেপরোয়া গতি রাজধানীর সড়কে বিশৃঙ্খলার প্রধান কারণ। ডিএমপির দাবি সড়ক ব্যবস্থাপনার উন্নয়নে কাজ চলছে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। যাত্রী ওঠানামার জন্য জায়গা নির্ধারণ করে দেয়া থাকলেও পুরো পথেই বাস স্ট্যান্ড বানিয়ে রাখে গাড়িগুলো। রাজপথে সব নিয়ম নীতিকে উপেক্ষা করে চলাকেই রীতিতে পরিণত করেছে এসব পরিবহন। অনেক ড্রাইভার আছে রাস্তায় ফাদলামি করে চালায়, ডাইনে বামে গাড়ি লাগায় দেয়। বাচ্চা নিয়ে যে যাচ্ছি, মানে ভয় তো লাগতেছে যে না পিছন থেকে ধাক্কাই দিবে কিনা, পড়ে যাবো কিনা। কে কারা গাড়ি টান দেবো, বিশেষ করে হুন্ডা লাগাবে। ট্রাফিক শব্দ পক্ষ কিন্তু আজকে না, কয়েক মাস আগেও কয়েকবার হয়েছে। সচেতনতা আসলে আমাদের এইভাবে এখনো বেড়ে ওঠেনি। পুলিশ ও সিটি কর্পোরেশনের বিচ্ছিন্ন অভিযান যখন সফল হয়নি, তখন চলন্ত গাড়ির দরজা বন্ধ রাখা, চালক ও সহযোগীর পরিচয়পত্র কমপক্ষে 2 জায়গাতে প্রদর্শন, অনিরাপদ পারাপার বন্ধ সহ অবকাঠামো নির্মাণের 17টি নির্দেশনা দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। কিন্তু মোটরসাইকেলে চালক ও আরোহীর হেলমেট ব্যবহার ছাড়া আর কোনো ক্ষেত্রে তেমন কোনো সাফল্য আসেনি। প্রয়োজনীয় স্থানে পথচারীদের সুবিধাকে প্রাধান্য দিয়ে অবকাঠামো নির্মাণের দাবিও বারবার উপেক্ষিত থেকে গেছে। মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত সড়কে কমপক্ষে 1 কিলোমিটারের মধ্যে আর কোনো ফুটওভার ব্রিজ নেই। কয়েকটি জায়গাতে রয়েছে জেব্রা ক্রসিং, উঁচু কোনো বেষ্টনী না থাকায় এই জেব্রা ক্রসিংগুলো দিয়ে লোকজন তেমন পারাপার হচ্ছে না। এই পাশে যে রোডটা, এটা কিন্তু 2টা সিগন্যাল পার হয়ে তারপরে ফুটওভার ব্রিজ সাথে উঠতে হয়, সেই জন্য তার মানে জীবনের নিরাপত্তাটা খুবই সংকীর্ণ। স্কুল স্টুডেন্টদের জন্য যে আমরা আসা যাওয়া করি, এর জন্য একটা ব্রিজ আছে, কিন্তু ওইখান থেকে আমরা যে আসবো ওইখানে কোনো ওভারব্রিজ নেই। ওভারব্রিজে যাওয়ার জন্য কিন্তু আপনাকে একটা গাইডেড পথ থাকতে হবে। মাস ট্রানজিটের অবস্থা অত্যন্ত নাজুক। বাস সার্ভিস দিলে হবে না, এটার মেনটেন্যান্সের ব্যাপার আছে, এগুলোর পার্কিংয়ের ব্যাপার আছে, এগুলোর আপনার টিকেটিং ফ্যাসিলিটি ডেভেলপ করার ব্যাপার আছে, স্টেশনের ব্যাপার আছে, এগুলো কিছুই নাই। সংকেত উন্নতকরণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নানা প্রণোদনার ফলে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, এমন দাবি পুলিশের। অবকাঠামো যদি ঠিক হয়, ট্রাফিক রাস্তা দাঁড়িয়ে হাত উঠাতে হবে না। শুধু এনফোর্সমেন্টই একক সমাধান না, পাশাপাশি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বলেন, অবকাঠামো বলেন, এডুকেশন, এগুলো তো সব আছেই। এই 8% রোডের মধ্যেও আমি শৃঙ্খলা আনতে পারি যদি আমার এই জায়গাগুলো যদি ঠিক করে দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে স্থায়ী সমাধানের জন্য যাত্রী সুবিধা বাড়ানো, একীভূত কোম্পানির বাস চালু, অবৈধ যান ও লাইসেন্সবিহীন চালক যাতে রাস্তায় নামতে না পারে তা নিশ্চিত করা প্রয়োজন। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। অমর একুশে গ্রন্থমেলাকে ঘিরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে জোর প্রস্তুতি। মেলা দৃষ্টিনন্দন ও পাঠক বান্ধব হওয়ার আশাবাদ। শিগগিরই সংবাদপত্রের নবম ওয়েজ বোর্ড চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে নবম ওয়েজ বোর্ড নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বেতন কাঠামো ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে। এ সময় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ অনলাইন মিডিয়াকে নিবন্ধনের আওতায় আনার কথা বলেন। ভুইফোর অনলাইন যারা আসলে সত্য সংবাদের চেয়েও প্রপাগান্ডা ছড়ানোর কাজে লিপ্ত, সম্প্রচার নীতিমালার আলোকে আমরা এগুলো রেজিস্ট্রেশন ব্যবস্থা করে যেগুলো ভুইফোর সেগুলো অটোমেটিক্যালি ফেজ আউট হয়ে যাবে। খুব খোলা মনে আলোচনা হয়েছে। আমরা আজকে নোয়াবের প্রতিনিধিদের আলোচনার প্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গেও আমরা আলোচনা করব এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে দ্রুত একটা সমাধানের ব্যাপারে শেখ হাসিনা সরকার খুব গুরুত্বের সঙ্গে বিষয়টিকে দেখছে। আমরা সে লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে। কাস্টমস কর্মকর্তাদের দ্বারা ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
সকালে রাজধানীর সেগুন বাগিচায় রাজস্ব ভবনের সামনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় কাস্টমসে অটোমেশনের ফলে রাজস্ব আদায়ে গতি এসেছে বলেও জানান তিনি। পরে সেখান থেকে রাজস্ব কর্মকর্তা ও চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। এবারের আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য স্মার্ট বর্ডার্স ফর সিমলেস ট্রেড, ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট। কাস্টমস জনগণের সেবক হিসাবে কাজ করবে, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। জনসাধারণের জন্য এবং ব্যবসায়ীদের জন্য ব্যবসাবান্ধব পরিস্থিতিতে কাস্টমস কাজ করবে। আমাদের জননিরাপত্তার জন্য কোনো হুমকি যাতে না হয়, আমরা যাতে অতি দ্রুত এবং সহজে কাস্টমস ক্লিয়ারেন্সগুলি করে দিতে পারি এবং সেগুলি হবে অটোমেটেড। এদিকে দীর্ঘ ৪৮ বছরেও যুগোপযোগী করা হয়নি কাস্টমস অ্যাক্ট, হয়নি কাস্টমস হাউসগুলোর পুরো অটোমেশনও। আর এতে নানা জালিয়াতির মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য খালাসের ঘটনা যেমন বাড়ছে, ঠিক তেমনি বন্ধ হচ্ছে না দুর্নীতি ও হয়রানি। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ম ও বাণিজ্যের আড়ালে অর্থ পাচার বন্ধে বন্দর ও কাস্টমস সহ সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে ডিজিটাল সংযোগ স্থাপন করতে হবে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়িত হলে অটোমেশন পূর্ণাঙ্গ হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। আমদানি রফতানি বাণিজ্য সহজ করা এবং বন্দর থেকে দ্রুত পণ্য খালাসে ১৯৯৪ সালে কাস্টমস হাউসগুলোর অটোমেশনের কাজ শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড। তবে দীর্ঘ ১.৫ দশকেও শেষ হয়নি তা, ফলে বাস্তবায়ন হয়নি পেপারলেস গ্রিন কাস্টমসের স্বপ্ন। বিশেষজ্ঞরা বলছেন, বন্দর কাস্টমস সহ সংশ্লিষ্ট সব সংস্থার অনলাইনে অপরটির সঙ্গে সংযোগ বা সমন্বয় না থাকায় বিনা শুল্কে বন্দর থেকে পাচার হয়ে যাচ্ছে অনেক পণ্য। আমাদের পোর্টগুলিতে এখনো দেখুন যে এসএকুডা অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। আমরা কাস্টমস টু কাস্টমস কোঅপারেশন এখনো করতে পারিনি, এখনো ঝুঁকি ব্যবস্থাপনা কিছুই হয়নি। যারা ওখানে মাল খালাস হয়ে গেলে পরে শুনি যে বিএসটিআর মালামাল ওদের ক্লিয়ারেন্সারে মাল চলে গেছে। তার মানে কি, তার সাথে কানেক্টিভিটি নাই, ফ্রড ডকুমেন্ট দিয়েছে, সেই ডকুমেন্টের ভিত্তিতে মালটা গেছে। এই ধরনের যোগাযোগহীনতা অটোমেশন হাব টান দিয়ে স্মার্ট পোর্ট কখনো করা যাবে না। ব্যবসায়ীরাও বলছেন, অর্ধেক অটোমেশনের কারণে বন্ধ হচ্ছে না দুর্নীতি ও হয়রানি। এছাড়া ১৯৬৯ সালের কাস্টমস অ্যাক্টের অনেক ধারা যুগোপযোগী না হওয়ায় আমদানি রফতানিতে পোহাতে হচ্ছে জটিলতা। কাস্টমসের নিচের লেভেলে লোকদের মধ্যে অনেকেই দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ। তাদেরকে পয়সা না দিলে ফাইল মুভ করে না। সেখানে দেখা যায় এমন এক মার পেচে এমন এক কথা লিখে দেয়, যেই প্যাচ ছুটাইতে পরে আমাদের জান তেজপাতা। কাস্টমস অ্যাক্ট 1969-এর বেশ কিছু ধারার সাথে বর্তমানে যে নীতি, সেই নীতির সাথে কন্ট্রাডিক্ট করে। এইগুলি যদি সংশোধিত না হয়, ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। গোটা ওয়ার্ল্ডের যদি যতগুলো ধাপ আছে এগুলি এখনো বাস্তবায়ন হয় না। এগুলি যদি বাস্তবায়ন হইতো তাহলে ই পেমেন্টের মাধ্যমে পেমেন্ট দিতে পারতাম, আমাদের জন্য আরো সহজ হতো। বর্তমান সংসদে সংশোধিত কাস্টমস অ্যাক্ট পাস হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলছেন, ওয়ান স্টপ সার্ভিস দিতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এই প্রকল্পটি চালু আছে। ইতিমধ্যে ৩৯টি মন্ত্রণালয় এবং সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করেছি। অনলাইনে ইম্পোর্টার এবং এক্সপোর্টাররা তাদের ডকুমেন্ট সাবমিট করবে। আমরাই অনলাইনের মাধ্যমে অন্যান্য সংস্থাগুলির যাদের যাদের অনুমোদনের প্রয়োজন পড়ে তাদের কাছ থেকে আমরা এগুলি করায় নিয়ে আসবো। ওয়ান স্টপ সার্ভিসের মতো মানি লন্ডারিং, এটার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছি। এনবিআর এর মোট রাজস্বে ৩০% আসে কাস্টমস শুল্ক থেকে। দক্ষ জনবল নিয়োগ ও কাস্টমস হাউসগুলো ডিজিটাল করা না হলে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থ মেলাকে ঘিরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জোর প্রস্তুতি। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার আশা প্রকাশকদের। অন্যদিকে গেল বছরের তুলনায় এবার মেলা দৃষ্টিনন্দন ও পাঠক বান্ধব হবে এমন প্রতিশ্রুতি আয়োজক কমিটির। ওমর ফারুকের ক্যামেরায় তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। প্রাঙ্গণ বিন্যাসের কাজ শেষ হয়েছে, এরই মধ্যে এখন নানা উপকরণে চলছে বইঘর তৈরির কাজ। বাঙালির প্রাণের মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে কারো যেন দম ফেলার ফুরসত নেই। 30 তারিখ পর্যন্ত যে সময়টা আমরা পেয়েছি, তা আমার তো মনে হয় এটা যথেষ্ট সময়। আমি আশা করি যে এবার মেলা আরো ভালো হবে এবং সুন্দর হবে। গত বছরের প্রবলেম থেকে আমরা এগুলো সামনে আনি
তার মধ্যে দিয়ে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করা হয়। এবারও আশা করি যে কর্তৃপক্ষ ওই সমস্যাগুলোর সমাধানের দিকে আমাদের ব্যবস্থা নেবে। রাজনৈতিক পরিস্থিতি খুবই ভালো, দেশের পরিস্থিতি খুব ভালো, এবার পাঠক এবং ক্রেতা খুব সহজেই বইমেলা আসতে পারবে। গত বছরের তুলনায় মেলার পরিসর বাড়ছে, অবকাঠামোতে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। 6 শতাধিক স্টল বরাদ্দ পেয়েছে 450 প্রকাশনা সংস্থা। থাকছে বিভিন্ন মানের 42টি প্যাভিলিয়ন। এবারের মেলায় মোড়ক উন্মোচন মঞ্চের পাশাপাশি যুক্ত হচ্ছে আমি লেখক বলছি শিরোনামের আরও একটি মঞ্চ। এখানে লেখকরা তাদের প্রকাশিত বই নিয়ে কথা বলবেন পাঠকদের সাথে। এছাড়াও প্রতি বছরের মতো মেলার মূল মঞ্চে ধারাবাহিক সেমিনারের আয়োজনও থাকছে। এবারের মেলার মূল থিম বিজয়, 52 থেকে 71 এবং নবপর্যায়। এ বিষয়ে ব্যাখ্যা দিলেন গ্রন্থমেলা আয়োজক কমিটির সদস্য সচিব। 52, 21 এবং 71-এর স্বাধীনতা, এই দুইটা বিষয়কে আমাদের যে মেলার যে সাজানোর যে পরিকল্পনা, সৌন্দর্যকরণের যে পরিকল্পনা, সেটিতে আমরা পরিব্যাপ্ত করার চেষ্টা করব, যাতে এই নবপ্রজন্মের তরুণ তরুণীরা 52 ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে 71-এর মর্যাদাকে ধারণ করে। ভাষার মাসের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। মাস জুড়ে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকবে অমর 21 গ্রন্থমেলা। বছর জুড়ে অপেক্ষার প্রহর এবার শেষ হবার পালা। প্রতি বছরের মতো এবারও নতুন বইয়ের ঘ্রাণে মোহিত হবে পাঠক। প্রাণের উচ্ছ্বাসে মুখর থাকবে অমর 21 গ্রন্থমেলা, এমনটাই সবার প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের ভিড়। সকালে পরিবার বন্ধু বান্ধব নিয়ে অনেককেই ঘুরতে আসেন মেলায়। যাচাই বাছাই করে কেনাকাটা করছেন ক্রেতারা। ছুটির দিন হওয়ায় প্রায় সব ধরনের স্টল প্যাভিলিয়নে ক্রেতা দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। বরাবরের মতো গৃহস্থলী পণ্যের স্টল প্যাভিলিয়নে ভিড় সবচেয়ে বেশি। তবে মেলায় যেসব স্টল প্যাভিলিয়নে মূল্য ছাড় ও অফার চলছে, সেসব স্টলে ক্রেতার সমাগম তুলনামূলক একটু বেশি। মেলায় বেচা বিক্রি নিয়েও সন্তুষ্ট বিক্রেতারা। নান্দনিক সৌন্দর্যের স্টল প্যাভিলিয়নে সেজেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাহারি ডিজাইন আর দেশীয় সংস্কৃতির মিশেলে তৈরি এসব স্থাপনা খুব সহজেই নজর কাটছে দর্শনার্থীদের। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলছেন, গ্রাহকদের সঙ্গে কেবল সরাসরি সম্পর্কই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে এমন নজরকাড়া উপস্থাপনা। মেলা ঘুরে এসে সাজিদ রাজুর রিপোর্ট। নজরকাড়া সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে স্থাপনাগুলো। দেখলেই মনে হবে ভেতরে একটু ঢু মেরে আসি। নান্দনিক ডিজাইনের এমন বহু কাঠামো চোখে পড়বে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ক্রেতা দর্শনার্থী আকর্ষণে নিজেদের স্টল প্যাভিলিয়নগুলোকে নানা থিম নির্ভর ডিজাইনে সাজিয়েছে প্রতিষ্ঠানগুলো। কেউ বা যোগ করেছে দেশীয় সংস্কৃতির বুনন। প্রত্যাশা পূরণ হচ্ছে এবং একটু ব্যতিক্রম যেহেতু মানুষ পছন্দ করে, এবং সেটা যদি দেশীয় নিজেদের মতো হয়, তাহলে তো মানুষ ওইটার প্রভাব ফেলি। এগুলো আমরা প্রতি বছর দেখি, এবার নতুন করছে, প্রত্যেকবারই তারা নতুন নতুন এক একটা করার ট্রাই করে, ভালো লাগে এগুলো দেখতে। নিজেদের পণ্যের সঙ্গে দর্শনার্থীদের সংযোগ ঘটাতে এই কৌশল বেশ কার্যকর বলে মনে করেন স্টল প্রতিনিধিরা। বিকশিত হয় পণ্যের ব্র্যান্ডিং। ব্র্যান্ডের যে একটা প্রেজেন্স থাকা, কাস্টমারের সাথে একটা ডিরেক্ট ইন্টারাকশন, এখানে ইনভেস্টমেন্টের চেয়েও হচ্ছে ওই ইন্টারাকশন এবং ডিরেক্ট ফিডব্যাক নেওয়া, আমাদের কোন প্রোডাক্ট নিয়ে তারা কি ভাবছে, আমরা কিভাবে আরো ইমপ্রুভমেন্ট করতে পারি, এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ থাকে। সেলস নেই, শুধু আমরা এখানে প্রমোট করছি ব্র্যান্ডটাকে। আমরা কোনো ইনফরমেশন জানার থাকলে আমাদের গুণগত মান নিয়ে অনেকে কোশ্চেন করে, সেগুলো আমরা দেখাচ্ছি আমাদের ডিসপ্লেতে, সেটা দেখতে পাবেন। স্টল প্রতিনিধি আর দর্শনার্থীরা বলছেন, বাণিজ্য মেলা শুধুই কেনাকাটার জায়গা নয়, আন্তর্জাতিক অঙ্গনে দেশের এক ভিন্নধর্মী উপস্থাপনা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের 48টি উপজেলার নির্বাচনের জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মার্চে ভোট গ্রহণের লক্ষ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার পর এখন চলছে কর্মকর্তা নিয়োগ এবং ভোট কেন্দ্র প্রস্তুতির কাজ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের 17টি উপজেলার মধ্যে কর্ণফুলী ছাড়া বাকি 16টি, রাঙ্গামাটির 8টি, বান্দরবনের 7টি, খাগড়াছড়ির 9টি এবং কক্সবাজারের 8টি উপজেলার মেয়াদ শেষ হয়েছে কয়েক মাস আগেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সময় অনুযায়ী নির্বাচন সম্ভব হয়নি উপজেলাগুলোতে। মেয়াদ পেরিয়ে যাওয়ায় এখন চলছে এসব উপজেলার নির্বাচন প্রক্রিয়া। ইতিমধ্যেই
ভোট কেন্দ্র চূড়ান্তকরণের প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের অফিসাররা সার্বিক বিবেচনায় অনেক সক্ষম এবং তারা যে কোনো দায়িত্ব সম্পাদনে তারা প্রস্তুত আছে। স্থানীয় সরকারের অধীন হলো গত উপজেলা নির্বাচন থেকে চেয়ারম্যান পদে সরাসরি দলীয় প্রতীকে নির্বাচন করছেন প্রার্থীরা। এবারও সেরকমই হবে, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়মের বিষয়ে উল্লেখ করে উপজেলা নির্বাচনে থাকছে না বিএনপি। তবে পুরোদমে মাঠে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বর্তমানে বাংলাদেশের নির্বাচন বলে কোনো কিছু আর নাই। যেখানে নির্বাচন না সেখানে নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নটা আসলে কোত্থেকে? আমাদের প্রস্তুতি অলরেডি চলছে সব জায়গায়। আমরা দেখব আমাদের দলের ত্যাগী, যোগ্য এবং দলের জন্য নিবেদিত ছিল তাদেরকে আমরা মূলত নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনের ভূমিকা রাখা উচিত বলে মনে করছেন এই নির্বাচন বিশ্লেষক। নির্বাচন কমিশন যে প্রশ্নবিদ্ধ হয়েছে তারও দায়িত্ব হচ্ছে সেই জায়গা থেকেই কাটিয়ে ওঠা এবং সবার একটা বিশ্বাসের জায়গায়, আস্থার জায়গায় যাওয়ার জন্য নির্বাচন সেইভাবে পরিচালনা করা। 48টি উপজেলায় মোট ভোটার 60,96,000 আর ভোট কেন্দ্র থাকবে 2374টি। ভোটাররা প্রতিটি উপজেলায় একজন করে চেয়ারম্যান, একজন মহিলা সহ 2 জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রতিষ্ঠার 4 বছর পরও এখনও স্থায়ী ক্যাম্পাসের মুখ দেখেনি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে 2টি কক্ষ ভাড়া নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। 2 বিষয়ে 4 ব্যাচের প্রায় 400 শিক্ষার্থী নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই অঞ্চলের উচ্চ শিক্ষার শীর্ষ প্রতিষ্ঠানটি। রাঙ্গামাটি থেকে হেফাজত সবুজের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। পিছিয়ে পড়া পাহাড়ের জনগোষ্ঠীকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছায় পার্বত্য জেলা রাঙ্গামাটিতে স্থাপিত হয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আঞ্চলিক দলগুলোর নানান বাধা বিপত্তি কাটিয়ে 2015 সাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। শুরুতেই স্থায়ী ক্যাম্পাসের জায়গা না মেলায় শহরের শাহ উচ্চ বিদ্যালয়ের 2টি কক্ষ ভাড়া নিয়ে 100 শিক্ষার্থী নিয়ে শুরু হয় কম্পিউটার সায়েন্স ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষা কার্যক্রম। 4টি ব্যাচে ভর্তি হওয়ার পরও এখনও নিজেদের ক্যাম্পাসে যেতে না পারায় হতাশ শিক্ষার্থীরা। একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হিসাবে আমার অবশ্যই একটা চাওয়া থাকতে পারে আমরা একটা ভালো ল্যাব পাবো, সেই ল্যাবে ভালো ফ্যাসিলিটিস থাকবে। ভার্সিটিতে অলরেডি 4টা ব্যাচ চালু হয়ে গিয়েছে, যদিও ক্লাসের সংখ্যা খুবই কম, ল্যাব সংখ্যাও কম। একটা ল্যাবেই ল্যাবও হয়, আবার ক্লাসও হচ্ছে, আমাদের অলরেডি ক্লাস হচ্ছে এখানে। তারপর শিক্ষকের সংকট তো আছেই। অনেক কাঠখড় পুড়িয়ে ভাড়া করা একটি কক্ষে কম্পিউটার ল্যাব স্থাপন করা হলেও নানান সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা অনেক ফ্যাসিলিটি পাচ্ছি না, যেমন কি আমাদের ক্যান্টিন নেই, আমাদের একটা ভালো লাইব্রেরি নেই। আমাদের লাইব্রেরিটা দেখতে গেলে স্কুল লাইব্রেরি অনেক ছোট। বিদ্যালয়ের ছাত্রাবাসটি এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রাবাস এবং একটি ভাড়া ভবনেই চলছে ছাত্রী হোস্টেলের কার্যক্রম। প্রত্যেকটা ব্যাচের ছাত্রীরা মানে এখানে থাকতে পারতেছে না। যারা প্রথমে আসছে ওরাই সিট পাইছে, আর যারা বাইরে থেকে আসছে ওরা এখন নিজেরা নিজেদের ব্যবস্থা করে থাকতেছে। একটা রুমে 5-6 জন করে গাদাগাদি করে আসি এবং যেটা হয়তো অনেকের একভাবে গাদাগাদি করে থাকতে গিয়ে অনেকের অনেক সমস্যা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে নিজের অসন্তোষের কথা জানালেন উপাচার্য। আমরা সব ভাড়া বাসাতে স্কুলে ক্লাস নিচ্ছি, এই অসুবিধাটা যেন তাড়াতাড়ি আমরা দূর করতে পারি, এই জন্য আমরা টেম্পোরারি কিছু স্ট্রাকচারের ব্যবস্থা নিয়েছি। আমি নিজেও কিন্তু আমাদের কাজের যে অগ্রগতি এই ব্যাপারে খুব একটা বেশি সন্তুষ্ট হতে পারছি না। বর্তমানে 4 ব্যাচে মোট 362 জন শিক্ষার্থী রয়েছে, আর 5ম ব্যাচের ভর্তি পরীক্ষা শেষে আরও 100 শিক্ষার্থী ভর্তির অপেক্ষায় রয়েছে। সময় সংবাদ, রাঙ্গামাটি। মালিক শ্রমিক ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকালে পোশাক খাতের সাম্প্রতিক মজুরি বিতর্ক নিয়ে সিপিডি আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, কোনো শ্রমিক যেন অন্যায়ভাবে মামলার শিকার না হয় সেদিকে বিজিএমইএকে সতর্ক থাকতে হবে। মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ একটা বাইসাইকেলের 2টো চাকা, আমাদের বসতে হবে। সিপিডি যেন এরকম করে আমাদের কথাগুলো আমি বলতে পারবো, 2 পক্ষ বলতে পারবো, আমরা অনেকখানি হালকা হবো এবং ফাইনালি আমরা কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। কোনো শ্রমিক যেন অন্যায়ভাবে মামলায় জড়িয়ে না পড়ে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া না হয়, এটা ঠিক হবে না, এটা আমরা চাই না। ট্রেডের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে, মালিকদের স্বার্থে যতদূর করা সম্ভব আমি অবশ্যই করব। সপ্তাহের ব্যবধানে রাজধানীতে পাইকারি পর্যায়ে 2 দফায় কেজিতে 5 থেকে 6 টাকা কমেছে দেশি পেঁয়াজ ও আলুর দাম।
বর্তমানে প্রতি কেজি দেশি আলু 11 থেকে 12 টাকা আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকায়। হাসান সাফায়েতের রিপোর্ট। রাজধানীতে ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি আড়ত মোহাম্মদপুরের কৃষি মার্কেট। শুক্রবার বিকেলে ক্রেতা বিক্রেতার এমন ব্যস্ততা বলে দিচ্ছে বাজারে সরবরাহ বেড়েছে পেঁয়াজ, রসুন, আলু সহ অন্যান্য নিত্যপণ্যের। ব্যবসায়ীরা বলছেন সপ্তাহখানিক আগে প্রতি কেজি 17 থেকে 18 টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজের দাম কমে দাঁড়িয়েছে 14 থেকে 15 টাকায়। দাম কমার এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আদা, কেজিতে কমেছে 10 টাকা পর্যন্ত। সুখবর রয়েছে আলু ও রসুনের দামেও। তবে দেশীয়ভাবে উৎপাদন হওয়া এসব পণ্যের দাম মাত্রাতিরিক্ত কমে গেলে চাষি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছেন না পাইকাররা। 10 দিন আগে পেঁয়াজ ছিল 17-18 টাকা, 16 টাকা, এই অবস্থায় বাজার 4-5 টাকা কমে গেছে। এই সপ্তাহে ছিল আদা 80 টাকা, এই সপ্তাহে 70 থেকে 72 টাকা চায়না আদা। আর রসুনের বাজারটা এই সপ্তাহে ছিল 70-68, এই সপ্তাহে বেশি আপনার 58 থেকে 60 টাকা। বাজার যে পরিমাণ থাকারই দরকার, কারণ গৃহস্থে তো পয়সা পাইতেছে না। গৃহস্থ পয়সা না পেলে তো মনে করেন চাষ করবে না। সপ্তাহ শেষে কিছুটা অস্বস্তি বেড়েছে খোলা সয়াবিন তেল ও কয়েকটি মশলার দামে। পাইকারিতে মানভেদে প্রতি কেজি মসুর ডাল 81 থেকে 90 টাকা আর চিনি বিক্রি হচ্ছে 47 থেকে 48 টাকায়। এসব পণ্যের দাম বাড়ার কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তেল বাড়ছে গত এক সপ্তাহের ভিতরে মনে করেন 400 থেকে 500 টাকা ব্রেল পড়ছে। আন্তর্জাতিক বাজারের দাম বেশি। এলাচি প্রতি সপ্তাহেই মনে করেন যে 20-30 টাকা 50 টাকা বাড়ে কেজিতে। গত সপ্তাহে যেমন মসুর ডাল দেশিগুলো ছিল 85 টাকা কেজি, এই সপ্তাহে সেটা 80 টাকা কেজি। সরবরাহ স্বাভাবিক থাকা ও সরকারি তৎপরতা অব্যাহত থাকায় স্থিতিশীল রয়েছে সব ধরনের চালের দাম। পাইকাররা প্রতি কেজি মিনিকেট মানভেদে 48 থেকে 51 টাকা, বিয়ার 28, 34 থেকে 36 টাকা ও মোটা চাল বিক্রি করছেন 31 থেকে 33 টাকা দরে। হাসান সাফায়েত, সময় সংবাদ, ঢাকা। অবশেষে উন্নয়নের ছোঁয়া লেগেছে প্রকৃতিকন্যা জাফলংয়ে। পর্যটকদের চলাচলে বাড়ানো হচ্ছে সুযোগ সুবিধা, তবে ঠেকানো যাচ্ছে না পরিবেশ বিপর্যয়। এদিকে নীল পানির লালা খালে দিন দিন পর্যটকদের আনাগোনা বাড়লেও সেখানে নতুন করে গড়ে উঠেছে মাঝিদের সিন্ডিকেট। এতে হয়রানির শিকার হচ্ছেন পর্যটকরা। আব্দুল আহাদের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। রাস্তা ভেঙে যাওয়ার পর জাফলংয়ের মূল পর্যটন স্পট বল্লাঘাটের দিকে না গিয়ে পর্যটকরা বিজিবি ক্যাম্পের সোনাটিলা দিয়ে 0 পয়েন্টে যাতায়াত করেন। কিন্তু উঁচু টিলা থেকে ওঠানামা করতে গিয়ে বিপাকে পড়তে হতো পর্যটকদের সেই দুর্ভোগ লাঘব করেছে পর্যটন বোর্ড। 40 লাখ টাকা ব্যয়ে সোনাটিলার উপর থেকে 0 পয়েন্টের পিয়াইন নদী পর্যন্ত সিঁড়ি নির্মাণ করেছে। এতে স্বাচ্ছন্দ্যে ওঠানামা করতে পারছেন পর্যটকরা। সিঁড়িটা করানো খুবই ভালো হয়েছে, আসতে খুবই ভালো লাগছে আমার থেকে। আগে তো সিঁড়ি ছিল না, বৃষ্টি হতো তখন উপর থেকে পিছলে গায়ে নিচে পড়ে যেতাম, এখন খুবই ভালো। এখন এই সিঁড়িটা 0 পয়েন্টে নিয়ে যায় তাহলে আরো ভালো হতো। আমার ফ্রেন্ডের নিয়ে আমি বেড়াতে আসলাম এখানে, যে আসলে জায়গাটা কেমন একটু দেখে আসে। ঠিক আছে, বা পানিটা শুনছি যে নীল, আসলে পানিটা নীল হয়, এই নীলের কারণটার কারণে এত দূর আসে। কিন্তু পর্যটকদের আচরণ উন্নয়নকে ম্লান করে দিচ্ছে। জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে মানুষের ফেলে যাওয়া জঞ্জাল। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। পিয়াইন নদী মরে যাচ্ছে পলিথিনে। ময়লা আবর্জনা এখানে মানে আমরা যেখানে সেখানে ফালাইতেছি, আমরা একটা নির্দিষ্ট স্থানে ফালানো আমার খুব দরকার আমাদের এখানে। পরিবেশটা যদি একটু সুন্দর করা হইতো তাইলে মানে আরো আমরা ঘোরাঘুরি করে আরো মজা পাইতাম। এদিকে জাফলং থেকে ফেরার পথে অনেক পর্যটক ঘুরতে যান নীল পানির রাজ্য লালাখালে। কিন্তু লালাখালেও গড়ে উঠেছে মাঝিদের সিন্ডিকেটের কারণে বাড়তি ভাড়া গুনতে হয় পর্যটকদের। যে অনুযায়ী ভাড়া নিচ্ছে সেই অনুপাতে জায়গা খুবই অল্প আর কি। আমরা দূর থেকে আসছি স্পটগুলো দেখবো এই কারণে, কিন্তু ভাড়া তো আসলে অনেক বেশি। অবশ্য আসার কথা হলো 200 কোটি টাকা ব্যয়ে জোরে সোরে চলছে বেহাল সিলেট জাফলং মহাসড়কের কাজ। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। নীলফামারীতে স্বজনদের কাছে কুমিল্লায় নিহত শ্রমিকদের মরদেহ হস্তান্তর। নিহতদের পরিবারকে 1 লাখ ও আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেবে শ্রম মন্ত্রণালয়। শপথ নেওয়া বা সংসদে যাওয়ার প্রশ্নই আসে না, প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাক প্রত্যাখ্যান করে বললেন মির্জা ফখরুল। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার যে আগ্রহী নয় সে বিষয়টি স্পষ্ট বললেন পররাষ্ট্রমন্ত্রী। পশ্চিমা ও মুসলিম দেশগুলোকে কার্যকরী ভূমিকা রাখতে হবে বলছেন বিশ্লেষকরা।
বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সদস্যদের সংগঠিত করে হামলার পরিকল্পনা করছিল জেএমবি। হলি আর্টিজান হামলা মামলা শেষ, আসামি গ্রেফতারের পর র্যাবের ব্রিফিং। এবং রাজধানী ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খলা কমাতে কাজে আসছে না কোনো উদ্যোগ, অবৈধ পার্কিং আর ফুটপাত দখল চলছেই। জনসচেতনতার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।